দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে ১২০০-এর অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সিএসি এএমএম নাসিরুদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমা নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন তিনি। মশা দিবসে এক্সট্রিম সমাধান। তৃণমূল থেকে উঠে আসা রাজপথের সংগ্রাম, ত্যাগ আর দেশপ্রেমের পথ পেরিয়ে রাষ্ট্রের অভিভাবকে দায়িত্ব নিতে যাচ্ছেন সর্বমহলে গ্রহণযোগ্য বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সবচেয়ে দীর্ঘ সময়ের মহাসচিব, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জেল জুলুম, শতাধিক মামলা, ১১ বার গ্রেপ্তার হয়ে ৩.৫ বছর কারাবরণ। সাহসী অনমনীয় ভূমিকার কারণে এই নেতা হয়ে ওঠেন জিয়া পরিবার থেকে তৃণমূলের নেতাকর্মীদের কাছে ভরসার নাম। রাষ্ট্রপতি হিসেবেও তিনি মেধা, যোগ্যতা আর প্রজ্ঞা দিয়ে দেশকে সঠিক নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা দেশবাসীর। আরও জানাচ্ছেন মইনুল হাসান। রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বর্ণিল সংগ্রামী রাজনৈতিক জীবনের ইতি টেনে এখন বঙ্গভবনে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্যাগী, পরীক্ষিত, রাজনীতিতে সজ্জন আর সর্বমহলে গ্রহণযোগ্য মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় আনন্দে ভাসছে বিএনপি নেতাকর্মীরা। ১৯৪৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিক হাতেখড়ি তার। যদিও বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা উত্তর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে শিক্ষকতা শুরু করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পর বিএনপিতে যোগ দিয়ে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন তিনি। এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করা। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরে ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয় তাকে। দলের ষষ্ঠ কাউন্সিলে মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়। মূলত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেয়ার পর থেকেই আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন, গুম খুনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী ভূমিকায় দেখা যায় তাকে। এর মতো জঘন্য অন্যায় এবং জনগণের উপরে এই যে অত্যাচার, নির্যাতন, এটা শেষ হতে পারে। একটা পলিটিক্যাল পার্টির অফিসে তারা এইভাবে রেড করেছে। শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচন, দুঃশাসনের বিরুদ্ধে সভা সমাবেশ আর হরতাল অবরোধে অনমনীয় সাহসী ভূমিকা পালন করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পাশাপাশি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন মির্জা ফখরুল। সরকার আজকে পরাজিত হয়েছে, সেই কারণেই তারা এই শান্তিপূর্ণ সমাবেশকে ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শতাধিক মামলার আসামি হয়ে ১১ বার কারাবরণ করতে হয়েছে তাকে। ২০১৮ সালে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তারেক রহমানের অনুপস্থিতিতে
বিএনপির প্রধান সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হন মির্জা ফখরুল। এ সময় রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে। নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, গুমের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি রাজপথে থেকে অনুসারীদের সাহস জুগিয়ে গেছেন তিনি। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানেও তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলন সফল করতে মির্জা ফখরুলের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশপ্রেম, দলের প্রতি আনুগত্য, আন্দোলন সংগ্রামের ত্যাগ, সাহসী ভূমিকা তাকে নিয়ে গেছে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল মতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন, এমন প্রত্যাশা বাংলাদেশের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন 4 সদস্য। দায়িত্ব পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রজেরি এবং গাইবান্ধা 4-এর সংসদ সদস্য শামীম কায়সার লিকন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে দেখা দিয়েছে নজিরবিহীন তীব্র গ্যাস সংকট। শিল্প কারখানা থেকে শুরু করে সিএনজি স্টেশন এবং বাসাবাড়ি সবখানেই হাহাকার। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন রপ্তানিমুখী পোশাক শিল্প সহ বিভিন্ন কারখানার মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ। বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে পারছে না হাজারো পরিবার। সাভার থেকে শেখ বাশারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সাভারে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, এই অঞ্চলে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 862 MCFD হলেও বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 105 MCFDর। বিপুল এই ঘাটতির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় চালু করা যাচ্ছে না অনেক বয়লার। ফলে ডাইং থেকে কাপড় শুকানো, ফিনিশিং ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এরই মধ্যে প্রীতি কম্পোজিট টেক্সটাইল, মুন্নু সিরামিক্স এবং মাস্টার ক্লাসিক ওয়্যার সহ বেশ কিছু প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধের উপক্রম। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গ্যাসের সমস্যা, সকালে গ্যাস থাকলে রাত্রে থাকে না। গ্যাস আসে একবারে হালকা, পাক করতে অনেক কষ্ট হয়। ওরা সাভারে গ্যাসের সমস্যা, ঠিক আছে, আমরা গ্যাসের বিলও দিই, গ্যাসও সঠিকভাবে পাই না। আমরা বিল দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, আমরা কি করণীয় আছে? দ্রুত এটার নিরসন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। শিল্পের পাশাপাশি সাভারে আবাসিক এলাকাগুলোতেও চরমে উঠেছে জনভোগান্তি। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না হাজারো পরিবার। এছাড়া আশুলিয়া ও ধামরাইয়েও একই অবস্থা। এদিকে গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে পরিবহন খাতেও। পর্যাপ্ত চাপ না থাকায় প্রায় 20 দিন ধরে বন্ধ রয়েছে সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। এমন পরিস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। যেটা নিয়ে সরকার পরিকল্পনা করছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে প্রেশার নেয়, সেটাও আপনি 6 মাস পরে দেখবেন যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংকট কাটাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। গাজীপুরে গ্যাস সংকটের পাশাপাশি শুরু হয়েছে তীব্র লোডশেডিং। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এর বড় প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প উৎপাদন, খাবার ও শিক্ষা কার্যক্রমে। বিস্তারিত মাজহার ইসলাম মাসুমের রিপোর্টে জানাচ্ছেন মাসুদ রানা। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরে 1.5 ঘন্টায় গায়েব। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের স্বাভাবিক জীবনযাত্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরে 5টি উপজেলায় দৈনিক 1050 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে প্রায় 750 মেগাওয়াট। কারেন্ট লোডশেডিংয়ের জন্য আমরা খুবই অনেকভাবে সমস্যা ভোগ করতেছি। গ্যাস ও জ্বালানি সংকটে একদিকে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে তীব্র গরমে বেড়েছে চাহিদা। এর সরাসরি প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প কারখানায়। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে উৎপাদনশীল কর্মঘণ্টা। কারেন্ট না থাকলে দুপুরবেলা কাস্টমার আইসেও কারেন্টের ছাড়া খাইতেছে না, এরপরে আমার ভাত নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ দেখা যাচ্ছে যে কখন আসবে এটাই অনিশ্চিত।
বলতে গেলে সারাদিনই থাকে না। শিল্পের পাশাপাশি কুলিং ব্যবস্থা বন্ধ থাকায় পোল্ট্রি ও ডেইলি খামারে বাড়ছে পশু পাখির মৃত্যুর ঝুঁকি। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাস। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিদ্যুৎ না থাকার কারণে ছাত্রছাত্রীরা ক্লাসে বসতে পারে না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ আমরা পাই না। এখানে কোনো লোকজন নাই, কিন্তু তারপরেও আমরা ওই বিভিন্ন সময় আমাদের সেই সুইচটা অন থাকে, যার ফলে বিদ্যুতের অপচয় হয়। এই বিষয়ে যদি আমরা প্রত্যেকটা নাগরিক যদি সচেতন হই, তাহলে আশা করি বাংলাদেশ সরকার আরো ভালোভাবে দেশ চালাতে পারবে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করা গেলে এই ঘাটতি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আটা, ময়দা, চিনি এবং পোলাওয়ের চালের দাম। এছাড়া অধিকাংশ পণ্যের দামই আগের মতোই আছে। সবজি, ব্রয়লার মুরগি এবং মাছের দাম ক্রয় ক্ষমতার বাহিরে বলছেন ক্রেতারা। মনির হোসেন তোপর রিপোর্ট। 320 টাকা হুইল কিনছি, এই মাসের প্রথমে ডজন কিনছি 370 টাকা, আজকে আনলাম 400 টাকা। আমার বেতন 1 টাকা বাড়ছে। পোলার চুল কিনছি 160 টাকা, এখন 230 টাকা। আর ওনা টিভিতে বসে কি করতেছে, টিভিতে বসে বলতেছে কোনো জিনিসের দাম বাড়ে নাই, আমরা কোনো মতো দালালি নেই। বাজার করতে এসে এই ক্রেতার মতোই দিশেহারা অনেকেই। পণ্যের দাম এতটাই চড়া যে আয়ের সাথে কুলানো যাচ্ছে না। আমরা দুইজনে চাকরি করি, যে কারণে টাইম করে চলা যায় আর কি, এছাড়া না। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। এই পণ্যের 50 কেজির বস্তায় 300 থেকে 400 টাকার মতো বেড়েছে বলে দাবি খুচরা বিক্রেতাদের। এক শ্রেণীর কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কি করে, তারা মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করে, হঠাৎ করে চিনির অবস্থাটা এরকম হয়ে গেছে। এদিকে 1 মাসের ব্যবধানে প্যাকেটজাত আটা ও ময়দার দামও কেজিতে বেড়েছে 10 টাকা। এর ময়দা তো নাই, প্যাকেট এসিআই ময়দা যেটা বাজার লোকাল ময়দা, এটি 146 টাকা কিনা, আমাদের 150 টাকা বিক্রি। আর তেল এটি আগে রেডি আছে, তেল কোনো বাড়ে না, তেলের গত সপ্তাহে যে রেট ও কোনো রেট। এদিকে অস্বাভাবিক হারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। 1.5 মাস আগেও প্যাকেটজাত এই চাল বিক্রি হতো 150 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 230 টাকায়। যেটা আমরা বিক্রি করতাম 130 থেকে 40 টাকা, সে পোলার চাল এখন 210 টাকা। তো পোলার চালটা বাজারটা বেশি, এটা যদি সরকার যদি দেখে ক্ষতি দেয় কেন বাড়লো, এত টাকা দাম বাড়ছে, এক বস্তা চাইলে 2500-3000 টাকা বাড়ছে। সবজি, মাছ, মাংস ও ডিমের দাম এখনও উচ্চ মূল্যেই আটকে আছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা কেজি, ডিমের ডজন 140 টাকা।